গল্পগুলো যদি এমন হয়, আমাদের বাড়ির পাশের ভাবি, মা কিংবা চাচী অথবা ষোড়শী বউটি, যারা আমাদের সুপরিচিত, যাদেরকে আমরা প্রতিদিন দেখছি, জানছি, কিন্তু তাদের অন্তর্দহন, ভালো লাগা, ভালোবাসা এসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা বা কল্পনা করার সময়টুকু আমাদের নাই। তাহলে তাদের জীবনটা কিভাবে চলছে? তারা কি শুধুই বউ, নাকি তারা নারী? আজ যে বইটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, এই বইয়ের যে নারী চরিত্রগুলোকে আমরা পাবো, যে বউদেরকে আমরা পাবো, তারা আধুনিক সমাজের উঁচু উঁচু অট্টালিকায় বাস করে না। তারা বাস করে গ্রামের মিঠো পথে কিংবা মফস্বল শহরের ছোট ছোট বাড়িতে। হ্যাঁ, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্পগ্রন্থ বউ। মানিক বন্দ্যোপাধ্যায় প্রায় ১৩টি গল্প নিয়ে এই বউ গ্রন্থটি রচিত। এই গ্রন্থের ১৩ ধরনের বউয়ের বর্ণনা করা আছে, যেখানে মানিক বন্দ্যোপাধ্যায় খুব স্বাচ্ছন্দ্যে প্রতিটি মেয়ের, প্রতিটি চরিত্রের সুন্দর প্রকাশ ঘটিয়েছেন। সূচিপত্র যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো দোকানির বউ, গ্রামের বউ, সাহিত্যিকের বউ, বিপত্নিকের বউ, তেজি বউ, কুষ্ঠরোগীর বউ, পূজারীর বউ, রাজার বউ, উদার চরিত্র নামের বউ, পৌরের বউ, সর্ববিদ্যা বিশারদের বউ, অন্ধের বউ, জুয়ারির বউ। যদিও প্রতিটি গল্প আলাদা আলাদা চরিত্রকে নিয়ে তৈরি, তারপরেও একটার পর একটা গল্প মানিক বন্দ্যোপাধ্যায় এমনভাবে সাজিয়েছেন যেন গোয়ালের বউ পরের দৃশ্যে, অর্থাৎ পরের জন্মে রানীর বউ হয়ে এসে কেমন হবেন, ঠিক সেটাই তুলে নিয়ে এসেছেন। গল্পের শুরুতে আমরা পাই দোকানের বউ। এই গল্পের নায়িকা সরলা, সাধারণ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন সামান্য দোকানি, তাই তাকে বিয়ে দেওয়া হয় শম্ভু নামক এক বেকার যুবকের সাথে। এই যুবকের কর্মসংস্থানের জন্য তার বাবা তাকে একটি দোকান করে দেন। কিন্তু শম্ভুর বউ সরলা, তার মন যতটাই সরল হোক না কেন, দোকানের হিসাব এবং স্বামী ভক্তির প্রতি তার একটা সন্দেহপ্রবণ মন থেকেই যায়। তাই বাড়ির সাথে লাগোয়া দোকানের একটা ফুটো করে সে রাখে, যেখানে সে দেখে তার স্বামীর সঙ্গে পুরুষ গ্রাহকের সম্পর্ক যাই হোক না কেন, নারী গ্রাহকের সঙ্গে হাসি হাসি মুখে যখন কথা বলে শম্ভু, তখন তার ভিতরের যে জ্বালা, সেটিকে সে দমন করতে পারে না। শম্ভু শম্ভুর স্ত্রী পারে না শম্ভুর পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিতে। শম্ভু খুব বেশি বোকা মানুষ না, তাই চালাকি করে পায়ে নুপুর পরিয়ে দেয়। অর্থাৎ বউ যখন হাঁটতে হাঁটতে তার দোকানের পিছনের ফুটো দিয়ে দেখতে যাবে, তখন যেন পায়ের নুপুরের শব্দ শম্ভুর কানে পড়ে। কিন্তু সরলাও কম যায় না, তাই নুপুরকে উপরের দিকে টেনে নিয়ে শক্ত করে বেঁধে রাখে। আর এভাবেই এই গল্পটি এগিয়ে যায়। দোকানের বউ গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের সহজ সরল এক নারীর যেমন প্রকাশ ঘটিয়েছেন, ঠিক তেমনি তিনি কেরানির বইয়ে দেখিয়েছেন একজন সাধারণ কেরানির বইয়ের সামান্যতম চাহিদা গল্প, যে গল্প সামান্য জীবনযাত্রার, সামান্য সম্মানের এবং একটু ভালো থাকার গল্প। সাহিত্যিকের বইয়ে আমরা দেখি যে নায়িকা একজন সাহিত্যিকের বউ হয়ে সে নিজেকে সবসময় খুঁজে বেড়ায় উপন্যাসের নায়িকা হিসাবে। এই গল্পে সাহিত্যিকের বই গল্পে
আমাদের যে নায়িকাকে দেওয়া হয়েছে, সে সবসময় তার স্বামীকে উপন্যাসের নায়ক ভাবে। কিন্তু বাস্তবতা, উপন্যাস আর বাস্তবতার যে ভিন্নতা, তা যখন তার সামনে প্রকট আকার ধারণ করে, তখন সে অনেকটাই হাঁপিয়ে ওঠে। ঠিক সেই হাঁপিয়ে ওঠার গল্পই সাহিত্যিকের বউ। বিপত্নিকের বউ। একজন মানুষ স্ত্রী হারার পর দ্বিতীয় বিয়ে করে, কিন্তু দ্বিতীয় বিয়ে করলেই যে সে তার প্রথম স্ত্রীকে হারিয়ে ফেলে তা না। রমেশ তার প্রথম স্ত্রী মানসীকে ভুলে থাকবার জন্য বিয়ে করেছিল প্রতিমাকে। প্রতিমা ভেবেছিল যে সে রমেশের প্রথম স্ত্রীর জায়গাটি দখল করতে পারবে, কিন্তু বাড়ির সর্বস্তরে যখন সে দেখে মানসীর ছাপ, তখন সে একটা সময় ক্লান্ত হয়ে যায়। তাই সে সর্বোচ্চ চেষ্টা করে তার উপস্থিতিকে মুছিয়ে দিয়ে নিজের উপস্থিতিকে প্রতীয়মান করতে। এভাবেই এগিয়ে চলে এভাবেই এগিয়ে চলে এই গল্পটি। কুষ্ঠরোগীর বউ। এই গল্পে সুখী দাম্পত্য জীবনের মাঝে যতীন ও মহেশ্বেতা, তাদের সুখের অন্ত নেই। ভালোবাসা থেকে শুরু করে আদর, সোহাগ, স্নেহ সবকিছু মিলেই তারা এক সুখী দাম্পত্য। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগকে জয় করতে চায় মহেশ্বেতা তার স্বামী যতীনের কাছে। কিন্তু যতীন নিজেকে এমন একটা একাকিত্বের আবরণে আবৃত করে ফেলে যখন মহেশ্বেতা যতীনকে হারিয়ে ফেলে। তাই মহেশ্বেতা যতীনকে হারিয়ে ফেললেও কুষ্ঠ রোগীদের প্রতি তার ভালোবাসা থেকে যায়। রাস্তাঘাটে পথে প্রান্তরে পড়ে থাকা কুষ্ঠ রোগীদেরকে নিয়ে এসে সে সেবা শুশ্রূষা করতে থাকে। এভাবে তার বাড়িটিকে সে কুষ্ঠ রোগীদের আশ্রম তৈরি করে ফেলে, যেখানে যতীনের অবস্থান খুবই ক্ষীণ। পূজারীর বউ গল্পে শেষ অংশটি চমৎকার, যা মানিক বন্দ্যোপাধ্যায়ের মানসিকতার উজ্জ্বল প্রতিফলন। আমি শেষ অংশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মন্দিরের দুয়ার খুলিয়া কাদম্বিনী ভিতরে প্রবেশ করিল। মন্দিরে কোথায় কোন বস্তু রাখা হয় কিছুই তার অজানা ছিল না। অন্ধকারে অল্প একটু হাতড়াইয়া পিতলের সবচেয়ে বড় কলসিটি কাদম্বিনী আবিষ্কার করিতে পারিল। কলসিতে জল ভরা ছিল। কাত করি কাদম্বিনী জল ঢালিয়া ফেলিল। কলসি কাকে তুলিয়া আন্দাজে রাধাস্বামীর মূর্তির দিকে মুখ করিয়া সে মনে মনে বলিল, তুমি আমার দুটি ছেলে চুরি করেছ, আমি শুধু তোমার একটি কলসি নিলাম, তোমার ক্ষমা আমি চাই না। মানিক বন্দ্যোপাধ্যায়ের যে মানসিকতা, যা অন্য গ্রন্থগুলোতে পাওয়া যায়, তা এই গ্রন্থে স্পষ্ট। রাজার বউ গল্পে ছোট্ট জমিদারি রাজা ভূপতি, তার স্ত্রী রূপসী, রূপে গুণে অনন্যা, গৃহস্থ পরিবারের মেয়ে। সে অল্প বয়সে রানী হয়, কিন্তু দিনে দিনে ক্ষীয়পদ রাজ্য যখন হারিয়ে ফেলে থাকে ভূপতি, তখন রূপসীও যেন তার রানীত্ব হারিয়ে ফেলে। রূপসী তখন খুঁজে ফেরে তার মাতৃত্ব। এখানে লেখক খুব সুন্দরভাবে বলেন, শিশুর চেয়ে স্বার্থপর জীব জগতে নাই। ওদের মানুষের মূল্য যাচাই নির্ভুল। এই বৃহৎ সংসারে কোন মানুষটার দাম সকলের চেয়ে বেশি, তা শিশুরা নিজেরাই নির্ধারণ করে নেয়। তাই রূপসী রানী হওয়ার পরিবর্তে একজন মা হয়ে মহারানীতে পরিণত হয়। উদার চরিত্র নেওয়া বউ এই গল্পের পার্শ্ব চরিত্র কৃষ্ণা। মানিক বন্দ্যোপাধ্যায় তার সকল গল্পের মতো যতীনের ছোট বোন ও শতদল বাসিনীর ননদ কৃষ্ণার বিবাহ বহির্ভূত সম্পর্ককে তুলে ধরেছেন, যা মানিক বন্দ্যোপাধ্যায়ের অনন্য। অন্ধের বউ, জুয়ারির বউ, তেজি বউ, এরকম 13টি গল্প এর নারীত্ব, ভালো লাগা, ভালোবাসা, বিদ্রোহ নিয়ে রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ। সবচেয়ে মজার একটা বিষয় এই গল্পে পাওয়া যায়, সর্ববিদ্যা বিশারদের বউ। মানিক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে
কঠিন কঠিন কথা বলে ভাবার্থমূলক শব্দ দিয়ে কোনো কিছুকে প্রকাশ করেন তা কিন্তু না। সর্ববিষাদের বউ এই গল্পের নায়িকা সুকুমারী, আর সর্বজান্তা ব্যক্তি নিবারণ। এটি অনেকটা কমেডি স্টাইলে লেখা, যেখানে নিবারণের জ্ঞানের বহর এত বেশি যে সে স্ত্রীর বাসর ঘরে ডান পাশে ঘুমাবে না বাম পাশে ঘুমাবে, সকালে উঠে কি কাজ করবে না করবে, সবকিছু সে জানে। সে এত বেশি জানে যে স্ত্রী শীতকালে সুকুমারীর মুখে একটু চড়চড়ে ভাব হয়, তাই সে দীর্ঘদিন ধরে একটা ক্রিম ব্যবহার করত, যেটা মেয়েদের ক্রিম। কিন্তু এই সর্ববিশারদ নিবারণবাবু এর পরিবর্তে তাকে নিয়ে এসে দেয় দাড়ি কামানোর পরে পুরুষরা যে ক্রিম মাখে, অর্থাৎ আফটার শেভ লোশন। এখান থেকে বোঝা যায় যে মানিক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কঠিন কঠিন শব্দে আর ভাবার্থে গল্পগুলোকে তুলে আনেননি, তিনি তুলে নিয়ে এসেছেন অনেকটা সামাজিকতার মধ্যে এবং খুব সাধারণভাবে আমাদের পাঠক সমাজে মনোরঞ্জনের একটা প্রচেষ্টা তার এই গ্রন্থে দেখা যায়। তাই 150 পৃষ্ঠার এই মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ গ্রন্থটি কালজয়ী মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি লেখনী। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি আবারও আসছি নতুন একটি বই নিয়ে। ঠিক ততদিন ভালো থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করেননি, যারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আমি আসছি আগামীতে আপনাদের কাছে আরও একটি নতুন বই নিয়ে। আজ এ পর্যন্তই।